24-এ শেখ হাসিনা সরকারের পতনের পরে তার পরবর্তী সময়ে দীর্ঘ সময় জুড়ে কত মেটিকুলাস ডিজাইনে কতগুলো মিথ্যা মামলা, মানে কত শত শত হাজার হাজার মিথ্যা মামলা করা হয়েছে, তার একটার পর একটা নজির, একটার পর একটা বড় কালো থলের মধ্য থেকে বড় বড় বিড়াল বেরিয়ে আসছে, কাল সাপ বেরিয়ে আসছে। আমরা যেগুলো জানার পরে স্তম্ভিত হয়ে যাচ্ছি যে মিথ্যা মামলার মানে আশ্রয় নিতে গিয়ে কত ধরনের কত কৌশলী না অবলম্বন করা হয়েছিল। সম্প্রতি মিথ্যা জিডি করায় আদালত একজনকে 1 মাসের কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা করেছে। সেই ব্যাপারটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম এবং এই আলোচনাও করেছিলাম যে এই গত 2 বছরে যত মিথ্যা মামলা হয়েছে সেই মিথ্যা মামলাগুলো ইতিমধ্যেই কয়েকশো মামলা মিথ্যা প্রমাণিত হয়েছে। সেই মামলাগুলো যারা করেছিল তাদের কি শাস্তি হবে? সেগুলো কি ফৌজদারি অপরাধ হিসেবে শাস্তির আওতায় আনা হবে? যদিও বাংলাদেশের মানে যে নিয়ম আইন, সেই আইনে এগুলো বড় ধরনের শাস্তিযোগ্য অপরাধ এবং সেখানে 5 বছর 7 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা এই মিথ্যা মামলা করার ক্ষেত্রে কাউকে এই ধরনের শাস্তির মুখোমুখি হতে দেখিনি। এবার থলের বিড়াল, যেটা সব থেকে বড় বিড়ালটা সম্ভবত বেরিয়ে আসলো, সেই ইস্যুটাও শেখ হাসিনা কেন্দ্রিক। শেখ হাসিনার বিরুদ্ধে 24-এর আন্দোলন পরবর্তী কিংবা 24-এর বিজয় পরবর্তী অনেক মামলাই এরই মাঝে মিথ্যা প্রমাণিত হয়েছে। পুলিশের প্রতিবেদনের মাধ্যমে আদালত থেকে আমরা জেনেছি যে পুলিশ এগুলো মিথ্যা, এগুলোর বাস্তবতা খুঁজে পাওয়া যায়নি, এই প্রতিবেদনগুলো দিয়েছে। কদিন আগেই আমরা দেখলাম যে 50 লাখ টাকা পাওনাদারকে যেন দিতে না হয়, এরকম অজুহাতে এই ব্যাপারটাকে প্রতিষ্ঠিত করতে 16 বছরের কিশোরকে দিয়ে বাবা মিথ্যা মামলা করিয়েছে পাওনাদারের বিরুদ্ধে এবং সেখানে শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে নিজের ছেলেকে জুলাই যোদ্ধা পরিচয় বিক্রি করে। অথচ ঘটনা তদন্তে পুলিশ দেখেছে পুরোটাই মিথ্যা মামলা। এবার বেরিয়ে এসেছে যে একটি খুনের ঘটনা ঘটেছে। সেই খুনের ঘটনা ঘটেছিল পরকীয়া প্রেমের জেরে। পরকীয়া প্রেমের জেরে এই ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনা জুলাই আন্দোলনের অনেক পরে ঘটেছিল। সেই অক্টোবরের দিকে এই ঘটনা ঘটেছিল। সেই ব্যাপারে মামলা হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে। পুলিশের তদন্তে বেরিয়ে আসলো এই ভয়াবহ ইতিহাস। এরকম ইতিহাস সারা বাংলাদেশে আর কত হয়েছে? শুধুমাত্র কি টার্গেট শেখ হাসিনা, নাকি সারা দেশে হাজার হাজার লাখ লাখ মানুষকে এভাবে মিথ্যা টার্গেট করে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা সাজানো হয়েছে, লক্ষ লক্ষ আসামি তৈরি করা হয়েছে মিথ্যা অজুহাতে? চলুন এই ব্যাপারটা একটু জেনে দেখি, যে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার। জানলে আপনিও অবাক হবেন, আপনারও গা শিউরে উঠবে, আপনারও বলতে ইচ্ছা করবে যে এই ঘটনা যে ঘটিয়েছে তার কি শাস্তি হওয়া উচিত। থাকবেন দর্শক। বলছিলাম এবার শেখ হাসিনাকে নিয়ে আরেকটি মেটিকুলাস ডিজাইন বেরিয়ে এসেছে। মানে ব্যাপারটা এরকম যে হ্যাঁ, শেখ হাসিনার সরকার অনেক খারাপ কাজ করেছে, অনেক বিতর্ক রয়েছে, অনেক অপরাধ রয়েছে। জুলাই আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতা যে মৃত্যুর ঘটনা, সেখানে যদি শেখ হাসিনার সম্পৃক্ততা প্রমাণ হয়, সঠিক তদন্ত এবং সঠিক বিচারের মাধ্যমে অবশ্যই তার বিচার হতে হবে। শুধু তিনি নন, যে কেউ যদি অপরাধ করে থাকে তার অবশ্যই বিচার হতে হবে। কিন্তু তাই বলে মিথ্যা মামলা, তাও একটা দুইটা না, শত শত হাজার হাজার। এই ঘটনাগুলো মানে যেগুলোর মানে তদন্ত হয়ে বেরিয়ে আসছে, পিবিআর তদন্তেই আমরা জেনেছিলাম যে 1000-এর বেশি মামলা, আদালতের মামলা, যেগুলো সবই মিথ্যা মামলা, যেগুলোর 60% মামলা 100% মিথ্যা, বাকি 40% মামলার 90% আসামি মিথ্যা আসামি, ভুল আসামি কিংবা ফাঁসানোর জন্য আসামি করা হয়েছে। পিবিআই একের পর এক যে সকল ইনভেস্টিগেশন সামনে আনছে, তাতে করে আমার মনে হয় যে এই কর্মকাণ্ডগুলোর মধ্য দিয়ে জুলাই যে বিপ্লব, জুলাই যে একটা বিপ্লবীদের চেতনা ছিল, জুলাই যে একটা আন্দোলন ছিল, জুলাইকে গণ অভ্যুত্থান বলা হয়, সেই মানে সুনাম কিংবা সেই ভাবমূর্তিটা আমার মনে হয় যে দিনের পর দিন একেবারে মাটির সঙ্গে মিশে যেতে শুরু করেছে। এবারের ঘটনাটা আরও বেশি চমক লাগানো। শিরোনামটা দেখে নিন ডেইলি টাইমসের। তারা বলছে পরকীয়ার জেরে খুন, মামলার আসামি শেখ হাসিনা।
পরকীয়া প্রেমের ইস্যুতে সেখানে মামলার আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। কি বলা হচ্ছে, জুলাই অভ্যুত্থানে সারা দেশে শত শত মানুষের মৃত্যুর ঘটনাকে পুঁজি করে ব্যক্তিগত অপরাধকে রাজনৈতিক রূপ দেওয়ার এক চাঞ্চল্যকর ঘটনা বেরিয়ে এসেছে গাজীপুর থেকে। গাজীপুরে এই ঘটনা ঘটেছে। পরকীয়ার জেরে আবু সাইদ নামের এক যুবক খুন হওয়ার পর সেটিকে রাজনৈতিক হত্যাকাণ্ড দাবি করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 167 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এই তদন্ত করে বের করেছে যে এই মামলাটা পুরোটাই মিথ্যা, এটা ছিল পরকীয়ার একটা ঘটনা। মামলার গড়মিল এবং আসল ঘটনা 2024 সালের 3রা অক্টোবর শ্রীপুর থানায় প্রথমে একটি মামলা দায়ের করেন নিহত যুবক সাইদের চাচা রাশিদুল ইসলাম। তারিখটা খুব খেয়াল করে শুনবেন। 2024 সালের 3রা অক্টোবর, শেখ হাসিনার পতন হয়েছে 5 আগস্ট। অক্টোবরের 3 তারিখে মামলাটা হয়। মামলার এজাহারে বলা হয় 2রা অক্টোবর, অর্থাৎ তার আগের দিন অক্টোবরের 2 তারিখে 2024 সালের 2রা অক্টোবর রাতে একটি সেলুনের ভেতর আবু সাইদকে কুপিয়ে কারা যেন মেরে ফেলেছে। এই মামলার একমাত্র আসামি খলিল নামের একজন ব্যক্তি, খলিল নামে একজনের নামে মামলা করা হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে। কিন্তু ঠিক এর 1 মাস পর গাজীপুর আদালতে সম্পূর্ণ ভিন্ন একটা গল্প সাজিয়ে আরেকটি মামলা করেন নিহতর বাবা রফিকুল ইসলাম। এই ঘটনাকেই অন্যভাবে সাজিয়ে অন্য ডেট বলে অন্য স্পট বলে এভাবে এই মামলাটা করে। আদালতে করা আবেদনে রফিকুল দাবি করেন 5 আগস্ট শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের হুকুমে 5 আগস্ট অক্টোবরের 2 তারিখে মারা গেছে, সেটা এবারের মামলায় তার বাবা বলছে এবার 5 আগস্ট শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের হুকুমে শ্রীপুর ফ্লাইওভার এলাকায় তার ছেলেকে গুলি এবং চাপাতির আঘাতে জখম করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তার ছেলে সাইদ। একই ঘটনায় 2 ধরনের বর্ণনা এবং 2 মামলার কারণে তদন্তকারীদের মনে সন্দেহের দানা বেঁধে ওঠে এবং সেটা তদন্ত করতে গিয়েই পিবিআই দেখেছে এটা পুরোটাই ভুয়া মিথ্যা সাজানো মামলা। এই মামলা করে 167 জনকে যে আসামি করা হয়েছে, এই আসামিদের কাছ থেকে টাকা উপার্জনের জন্যই এই কাজটা করা হয়েছে। তদন্তে কি পাওয়া গেছে, নিহত যুবকের বাবার দায়ের করা মামলার আবেদন তদন্তের দায়িত্ব পান পিবিআই উপপরিদর্শক শাহ কামাল। তিনি তদন্ত করেন। তিনি স্থানীয় প্রশাসন এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলে নিশ্চিত হন আবু সাইদের সঙ্গে পাশের এলাকার এক বিবাহিত নারীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। এই পরকীয়ার জের ধরে তাকে মেরে ফেলা হয় কুপিয়ে। এর সাথে রাজনৈতিক আন্দোলনের কোনো দূরতম সম্পর্কও ছিল না। শাহ কামাল জানান ঘটনাটি পুরোপুরি ভিন্ন খাতে নেয়ার উদ্দেশ্যে এই মিথ্যা মামলা সাজানো হয়। শুধুমাত্র কি ঘটনা ঘটেছে অক্টোবরের 2 তারিখে, যেটা শেখ হাসিনা সরকার পতনের অনেক পরে। সেই ঘটনাকে পরবর্তীতে আদালতে আর একটা মামলা করে অক্টোবরের 2 তারিখের ঘটনায় 3 তারিখে একটা মামলা হয়, তার চাচা করে। তার বাবা আবার আগস্টের 5 তারিখ বলে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের হুকুম দিয়ে তাকে মেরেছে। এই ঘটনা, এই নাটক সাজায়। রহস্যময় আইনজীবীর প্ররোচনা। বলা হচ্ছে যে আইনজীবী এই মামলার পেছনে প্ররোচনা দিয়েছেন এবং আইনজীবীরও এখান থেকে স্বার্থ উদ্ধারের ব্যাপার খুঁজে পাওয়া গেছে। সব জানাজানি হওয়ার পর রফিকুল ইসলাম তার মিথ্যাচারের কথা স্বীকারও করে নিয়েছে যে হ্যাঁ এটা মিথ্যা। কেন তিনি 167 জনের বিরুদ্ধে মামলা করলেন এমন প্রশ্নে তিনি জানান এক আইনজীবীর পরামর্শে তিনি এটা করেছেন। কি ভয়াবহ, কি নোংরা, কি অমানবিক, কি বিশ্রী একজন উকিল হতে পারেন যিনি একজনকে প্ররোচিত করছেন 167 জনের নামে মামলা। 167 জন মানুষকে ফাঁসিয়ে দেওয়ার জন্য একজন আইনজীবী প্ররোচনা দিচ্ছেন আদালতে মামলা করার জন্য। বলছেন, তবে সেই আইনজীবীর নাম প্রকাশ করতে তিনি অস্বীকৃতি জানিয়েছেন। আইনজীবীর নাম প্রকাশ করেননি। হয়তো তিনি বিপদে পড়তে পারেন। আইনজীবী নিশ্চয়ই প্রভাবশালী, হয়তো কোনো দলের লোক, সেই কারণে তিনি প্রকাশ করেননি। রফিকুল ইসলাম স্বীকার করেন তার ছেলেকে সেলুনের মধ্যেই কুপিয়ে মারা হয়েছে। মানে 2রা অক্টোবরের ওই ঘটনাটাই সত্য। তিনি যেটা করেছেন সেটা মিথ্যা। মামলায় যাদের নাম দিয়েছেন তাদের কাউকেই তিনি চেনেন না। স্থানীয় এক পুলিশ সদস্য তাকে এই মামলা দিয়ে বিচার পাওয়া যাবে না বলে জানানোর পর তিনি সম্প্রতি আদালত থেকে মামলাটি প্রত্যাহারও করে নিয়েছেন। কি মেটিকুলাস ডিজাইন। আইনি ব্যবস্থা এবং বাস্তবতা। বাংলাদেশের ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী মিথ্যা অভিযোগ এনে মামলা করা একটি শাস্তিযোগ্য অপরাধ। এক্ষেত্রে 7 বছরের কারাদণ্ড সহ জরিমানার বিধান থাকলেও রফিকুল ইসলামের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। তদন্তকারী সংস্থা পিবিআই এবং বাদীর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশও পিবিআই করেনি।
মানে কোনো সুপারিশও করেনি যে তার বিরুদ্ধে শাস্তি দেওয়া হবে। কি মেটিকুলাস ব্যাপার, কি হচ্ছে আসলে এই দেশে। এমন একটা মানে ভয়াবহ ঘটনা একজন ঘটালো এবং আইনজীবীর প্ররোচনায় ঘটালো। পিবিআই কি সেই আইনজীবী কে এটা জানে না? তাহলে তারা কেন সেই রহস্য উন্মোচন করবেন না? নাকি সেই আইনজীবী এখন সরকারি কৌশলী হয়ে গেছেন রাজনীতির দাপট দেখিয়ে? কে কে তিনি, কতটা প্রভাবশালী, কতটা ক্ষমতাধর যে এই কাজটা করেছেন, এবং এই কাজটা করে তিনি কার কার কাছ থেকে কত টাকা উপার্জন করেছেন সেই তথ্যও তো আমাদের জানা দরকার। এবং এই মিথ্যা মামলা শুধুমাত্র এটা একের পর এক যেটা আসছে, এবং পিবিআইকে সেলুট দিতে হয় অন্তত একদিক থেকে যে তারা তদন্ত করে এরকম ভয়াবহ মিথ্যাচারের ইতিহাসগুলো বের করে আনছে। দর্শক, আপনার কাছে কি মনে হয় এরকম মেটিকুলাস ডিজাইন কত শত কত হাজার করা হয়েছে, এগুলো করে আদতে লাভ কি? এর ধারাবাহিকতা ভবিষ্যতে যদি অব্যাহত থাকে তাহলে দেশটা কোন গোল্লায় চলে যাবে একবারও কি ভেবে দেখেছে এই দেশের রাজনীতিবিদরা, এদেশের উকিল ব্যারিস্টার, এটা ওটা যারা এই ধরনের কর্মকাণ্ডগুলো করছেন তারা? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বলেছেন যে একটি গোষ্ঠী বিভিন্নভাবে সমাজকে অস্থির করে রাখতে চায়। এটা সত্য, খুবই সত্য কথা বলেছেন, এবং বলছেন ইঙ্গিতও দিয়েছেন যে জুলাইয়ে আমাদের সন্তানরা সবাই মিলে যে লড়াইটা করলো, আমরা একে বলি জুলাই যুদ্ধ। পরিবর্তন এসছে, নতুন নির্বাচন হয়েছে, মানুষ নতুন সরকারের প্রতি আশা নিয়ে আছে। যারা ফ্যাসিস্ট ছিল তারা দেশটাকে ধ্বংস দিকে নিয়ে গেছে, অর্থনীতিকে বিদেশে লুট করে নিয়ে চলে গেছে, ব্যাংকগুলো লুটপাট করেছে, প্রশাসনকে ধ্বংস করেছে। এর বিরুদ্ধে লড়াইয়ে আমরা আজ এই অবস্থাতে আসতে পারছি। অনেকেই চেষ্টা করছে এই পরিবর্তনকে ভিন্ন খাতে প্রভাবিত করতে। আসলে একটা বিভাজন ঘটে গেছে। আজকে দেখলাম যে আরেকটা খবর, যে নাহিদ ইসলাম বলছেন যে তারা স্থানীয় সরকারও জোটবদ্ধ হয়ে করছে। তার মানে কি দেখেন, প্রথমে বলা হলো যে এটা শুধু নির্বাচনী ঐক্য, নির্বাচনের পর আমরা আলাদা হয়ে যাব। সেখানে বিরোধী দলের চিফ হুইপ হয়ে গেলেন নাহিদ ইসলাম। তার মানে বিরোধী দলের জোট হয়ে গেল। বিরোধী দলের চিফ হুইপ তো জামাতের কারোর হওয়ার কথা, সেখানে নাহিদ ইসলাম হলো। তার মানে হচ্ছে এনসিপি কিন্তু প্যাক্ট হয়ে গেল। এই জোট থেকে আমি আগেই বলছি যে এই যে জামাতের সাথে এই জোট থেকে ছুটতে পারবে না নানা কারণে। কারণ দলের অভ্যন্তরে অলরেডি জামাতের প্রভাবটা বাড়ছে। এর মধ্যে নিজামীর পুত্র দেখলাম যে আনুষ্ঠানিকভাবে জয়েন করছে। তো নিজামীর পুত্র সারা জীবন বাপকে জামাত ইসলাম করলো, যে পরিবার, যেই যার বাবা মানে ফাঁসির কাস্টে ঝুললো, তো সে কি আসলে জামাতের থেকেও মানে অন্য আদর্শ নেওয়া তার পক্ষে সম্ভব না। তার মানে হচ্ছে হয়তো জামাতের প্রতিনিধি হিসেবেই এনসিপিতে জয়েন করেছে। তার মানে এনসিপিটা কিন্তু আষ্টে পৃষ্ঠে মানে আরো ঢুকে গেল জামাতের পেটের মধ্যে। তো এখন এই জন্য এখন স্থানীয় সরকার, এমনকি ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সব জায়গায় দেখা যাবে যে এনসিপি ওই ভাগ বটরার মধ্যে যাবে, বলবে যে ঠিক আছে তোমরা 90টা নাও, আমাদেরকে 110টা দাও। এইভাবেই তারা চলতে থাকবে, জামাত থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা নাই। এখন তাহলে কি হবে? আবার এই এনসিপির কিছু কিছু সদস্য আছে, তারা সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ, তারা নানা রকম কমেন্ট করে। দেখছি যে তারেক রহমান থেকে শুরু করে কাউকে বাদ দিচ্ছে না। তো এই কমেন্টগুলো করতে থাকবে। করা মানে হচ্ছে একটা অস্থিরতা তৈরি করা এবং বিভাজন করা, এবং বিএনপিকে জুলাইয়ের বিপরীতে দাঁড় করানো। ওই যে যেটা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে সবাই মিলে যুদ্ধটা করলো, কিন্তু এখন মানে বিএনপিকে জুলাইয়ের বিরুদ্ধে ঠেলে দেওয়ার একটা প্রবণতা, যেটা আওয়ামী লীগ যে সবাই মিলে স্বাধীনতা মুক্তি যুদ্ধটা করলো মানে জামাত বাদ দিয়ে, কিন্তু জামাত বাদ দিয়ে যে অপর শক্তি যারা মুক্তিযুদ্ধ করলো তাদেরকে ওই জামাতের দিকে ঠেলে দেয়া বা স্বাধীনতা বিরোধী শক্তির দিকে ঠেলে দেয়া। যেমন তারা বলে না যে জিয়াউর রহমান হচ্ছে রয়ের এজেন্ট, এই কি বলে পাকিস্তানের এজেন্ট, সে মুক্তিযুদ্ধ চায়নি, কত রকম কথাবার্তা বলছে। এর অর্থটা কি? অর্থ হচ্ছে মুক্তিযুদ্ধ স্বাধীনতা শুধুমাত্র মানে আওয়ামী লীগের সম্পত্তি। তো জুলাই আন্দোলনটাও ওই এরকম একটা ফ্লেভার দেওয়ার চেষ্টা যে এইটা হচ্ছে জামাত এনসিপির সম্পত্তি, এখানে বিএনপির কোনো ভাগ নেই। তো বিএনপির জন্য দুর্ভাগ্য
যে তারা না মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রামের মানে পক্ষের হইতে পারতেছে, না জুলাই অভ্যুত্থানের পক্ষের হইতে পারতেছে। এইভাবে দুই পক্ষই ঠেলে দিচ্ছে, যার জন্য এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে। হয়তো সেই যে রাজনৈতিক বিভাজনটা, সেই বিভাজনের দিকে ইঙ্গিত করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেকটা আক্ষেপের সুরে এই কথা বলছেন। দর্শক।